This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। বেটিং অ্যাপ মামলার তদন্তে এবার অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আজ দিল্লিতে ইডি দফতরে ডেকে পাঠানো হয়েছে। ইডি দফতরে হাজিরা দিতে পারেন মিমি চক্রবর্তী, এখনো পর্যন্ত এ খবর আমরা পাচ্ছি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, বেটিং অ্যাপ মামলার তদন্তে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকালই সেই খবর আপনাদের আমরা জানিয়েছিলাম। আজ তলব করা হয়েছে। প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীকে আজ দিল্লির ইডির দফতরে ডেকে পাঠানো হয়েছে। তিনি আদৌ যাবেন কিনা সেই নিয়ে একটা প্রশ্ন উঠছিল, কিন্তু সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী আমরা সূত্র মারফত জানতে পারছি তার হাজিরা দেওয়ার সম্ভাবনাই বেশি। এ সংক্রান্ত এখনো পর্যন্ত কি কি আপডেট রয়েছে আমি জানবো। আমার সহকর্মী জ্যোতির্ময় কর্মকার এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। জ্যোতির্ময়, জানতে চাইবো যে মিমি চক্রবর্তীর হাজিরা তিনি দেবেন কিনা বা দিতে পারেন এমন সম্ভাবনার কথা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত সূত্র মারফত কতটা কি সম্ভাবনার কথা জানতে পারছো? দেখো, যে খবর আমরা পাচ্ছি, মিমি চক্রবর্তী তিনি আজকে হাজিরা দিতে পারেন। তিনি ইডি সদর দপ্তর অর্থাৎ দিল্লিতে তিনি ইডি সদর দপ্তরে গিয়ে হাজিরা দেবেন। বেআইনি বেটিং অ্যাপ দুর্নীতি চক্রে তার নাম থাকার অভিযোগ রয়েছে এবং তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে ভারতে বেটিং এবং অনলাইন জুয়া নিষিদ্ধ হওয়া সত্ত্বেও 1x বেটিং অ্যাপের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। তিনি আর্থিক সুবিধা পেয়েছেন, এই অ্যাপের প্রমোশনের জন্য তিনি কাজ করেছেন। স্বাভাবিকভাবে কোন অ্যাকাউন্টে তিনি টাকা নিয়েছেন, কারা তার সঙ্গে যোগাযোগ করেছিল, এই সংস্থার কোন কোন তার সঙ্গে তার যোগাযোগ ছিল, কত টাকা তিনি নিয়েছেন, এই প্রত্যেকটা বিষয়ই কিন্তু আজকে তাকে জেরা করা হবে এবং তার পাশাপাশি তার স্টেটমেন্ট রেকর্ড করা হবে। মিমি চক্রবর্তী ছাড়াও আগামীকাল উর্বশী রাউতেলাকে ডাকা হয়েছে তার হাজিরা দেওয়ার কথা, এবং গত কয়েকদিন আগেই দুজন ক্রিকেটার শিখর ধাওয়ান এবং সুরেশ রায়না তাদেরকেও এই অ্যাপ প্রমোশনের অভিযোগে তাদেরকে জেরা করা হয়েছে। যে খবর আমরা পাচ্ছি যে এই অ্যাপের যারা প্রমোটার যারা রয়েছেন, অর্থাৎ বিভিন্ন জায়গাতে যারা এই অ্যাপকে ছড়িয়ে দিয়েছেন এবং যারা অ্যাসোসিয়েট অর্থাৎ মূল যারা সংশ্লিষ্ট অফিসার তারা কারা তাদেরকে চিহ্নিত করার কাজ করা হচ্ছে। এর পাশাপাশি নজরে রয়েছে সোশ্যাল মিডিয়া অর্থাৎ গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, যে যে জায়গাতে এই অ্যাপের প্রমোশন হয়েছে এবং বিজ্ঞাপন হয়েছে তাদের কর্তাদেরও এই কেসে ডাকা হচ্ছে। ধন্যবাদ জ্যোতির্ময়। আইন নিশ্চয়ই আইনের পথে চলবে, সেখানে কোনো মন্তব্য করব না। কেন ডেকেছেন, তাতে কি হবে, এগুলো তো মিমি বলতে পারবেন বা তার আইনজীবীরা। কিন্তু দূর থেকে এইটুকু বলতে পারি যে এই বিজেপি এই যার মিমি প্রাক্তন সাংসদ ছিলেন, তৃণমূলের সঙ্গে তার যোগাযোগ, ফলে তাদের কালিমালিপ্ত করতে নানা ধরনের এই সংগঠন, গণসংগঠন এগুলোকে এখন কাজে লাগাচ্ছে। তো এইটুকু বলতে পারি যে এই রক্তবীজ 2 তার মুক্তি পাওয়ার মুখে মিমিকে একটা ভালো পাবলিসিটির ব্যবস্থা করে দিয়েছে ইডি। রক্তবীজ 2-র একটা ইভেন্ট প্রমোটার হিসেবে ইডির ভূমিকাটা খুবই ইন্টারেস্টিং। তো এইভাবে যদি নায়ক নায়িকাদের সিনেমা মুক্তি পাওয়ার ঠিক মুখে ইডি যদি এরকম একটা পাবলিসিটি করে দেন, কারণ দুদিন বাদে দেখা যাবে মিমি নির্দোষ, তো ফলে মিমি এখন টেনশনবিহীনভাবে ইডিকে তিনি পরে একটা সব মিটে গেলে ধন্যবাদও দিয়ে দিতে পারেন। এই তো রক্তবীজ 2-র প্রমোশন, ইডি তো হেল্প করে দিল। আইনের বিষয়টা মিমি বলবেন, আর বাকি রক্তবীজ 2-কে প্রমোট করার জন্য, বাংলা ছবিকে প্রমোট করার জন্য ইডিকে ধন্যবাদ। যদি তিনি যুক্ত থাকেন তো ইডি ডাকবেই, এটাই স্বাভাবিক। আমি তো আগেই বলেছিলাম তৃণমূল হচ্ছে নোংরা নর্দমা। আপনি যদি কোনো মিনারেল ওয়াটারের বোতল খুলে জল নর্দমায় ঢালেন, সেই জল তো আর মিনারেল ওয়াটার থাকে না, নর্দমার জলেই রূপান্তরিত হয়। তো তৃণমূল কংগ্রেস এরকমই দল, ওখানে দেব থাকুক আর মিমি থাকুক বা শুভশ্রী থাকুক বা অন্য কেউ থাকুক, যেই যাবে সেই চোর হবে। চোরেদের দলে আবার অন্য কিছু হয় নাকি? সাধুদের তো এন্ট্রি নেই, চোরেদের দলে ওটাই লাগবে, আই কার্ড। ওটা আই কার্ড নিয়ে তবে না আপনি ঢুকবেন। আমরা এখানে গেছি, প্রক্সিমিটি কার্ড আছে, তো তৃণমূলে ঢুকতে গেলে চোরেদের কার্ড লাগবে। বেটিং চক্র চালানোর অভিযোগ, শিক্ষক সহ দুজনকে গঙ্গারামপুর থানার পুলিশ গ্রেফতার করেছে। ধৃত শিক্ষক অপূর্ব সরকারের শ্বশুর বাড়িতে হানা দিয়ে নগদ প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। বেশ কিছুদিন ধরেই গ্যাংটকে গা ঢাকা দিয়েছিলেন অপূর্ব।
সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে গঙ্গারামপুরে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসাবাদ করেই বালুরঘাটের রঘুনাথপুরে তার শ্বশুরবাড়িতে টাকার হদিশ পায় পুলিশ। সেখানে তল্লাশি চালিয়ে খাটের তলা এবং ঠাকুর ঘর থেকে নগদ 1.5 কোটি টাকা উদ্ধার করেছে পুলিশ। গঙ্গারামপুরের কায়স্থপাড়ায় ধৃত অপূর্ব সরকারের বাড়িতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। আপনি কি চালাতে পুলিশ কি তাহলে আপনাকে এমনি করলো? হ্যাঁ। কি অভিযোগ তুলেছে পুলিশ আপনার বিরুদ্ধে? পুলিশ এরকম বলেছে যে তুমি এর সঙ্গে যুক্ত আছো। আপনি যুক্ত রয়েছেন এর সঙ্গে? মাদকের রমরমা কারবার সাপ্লাই চেনের মাধ্যমে সেটা ছড়িয়ে পড়ছিল কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায়, মানে কলকাতার আশপাশে আপনারা বলতে পারেন। কলকাতায় আন্তর্জাতিক মাদক চক্রের পর্দা ফাঁস হতেই একের পর এক শোরগোল ফেলা তথ্য সামনে আসছে। কলকাতাকে ট্রানজিট রুট করে, বুঝতেই পারছেন, কলকাতাকে ট্রানজিট রুট করে, মানে ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করে অন্যান্য রাজ্যে থাইল্যান্ডের মাদক ছড়ানোর ছক দেখুন। শনিবার কলকাতার নানা প্রান্তে তল্লাশি চালায় ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্সের গোয়েন্দারা। উদ্ধার হয় 26 কোটি টাকার মাদক, 32 কেজির বেশি গাঁজা, 385 গ্রাম কোকেনের সঙ্গে মেলে 22 কেজি হাইড্রোপনিক উইড। যাদবপুর থেকে পুলিশের জালে ধরা পড়ে চক্রের পান্ডা তৌসিফ আহমেদ, 3 মহিলা সহ 10 জন। মালদা সুজাপুরের বাসিন্দা ধৃত তৌসিফকে জেরায় মিলেছে চাঞ্চল্যকর তথ্য। ব্যাংকক থেকে বিমানে আনা হয় হাইড্রোপনিক উইড। ক্যারিয়ার হিসেবে কাজ করে পাঞ্জাবের মহিলা গ্যাং, যাদের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যাংকক থেকে কলকাতা হয়ে বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ত মাদক। পাচার চক্র জাল বিস্তার করেছিল রাজস্থান, মুম্বাই সহ বিভিন্ন রাজ্যে। বিজয়গড়ে ভাড়া ফ্ল্যাট থেকেই চলত ড্রাগ মাফিয়া তৌসিফের কারবার। কালিকাপুরে একটি জিমের ট্রেনার বলে ফ্ল্যাট ভাড়া নেয় সে। মধ্যরাতে সেখানে ছিল বহিরাগতদের আনাগোনা। 4 মাস হলো ভাড়া দিয়েছি, কিন্তু যাতায়াত বলতে ও তো বলতো, মানে আমি জিজ্ঞাসাও করেছি একে বহুবার, বন্ধু বান্ধব আসতো রোজই, মোটামুটি বিকালের পর রোজই বন্ধু বান্ধব আসতো। রাস্তায় মূলত মাঝে মধ্যেই বাইক রাখা থাকতো, কিন্তু যারা আসতো তারা দীর্ঘ সময় থাকতো না। আচ্ছা, যারা আসতো তারা কি অনেকক্ষণ ওয়েট করতো না? রাত্রিবেলা আসতো, তো রাত্রি আসতো, আমরা তো তখন ঘুমাচ্ছি। রাত্রি 1:30, 2টো, 2:30 এরকম সারা রাত্রি চলতো এরকম। এদের নিয়ে গেছে এবং জিনিস নিয়ে গেছে মধ্যে একটা বড় এরকম একটা ট্রাঙ্কের মতো ছিল। তারপরে ধরুন এলইডি বক্সের যেরকম টিভি থাকে সেরকম একটা ব্যাগ ছিল, 2টো বড় ট্রলি ছিল। তৌসিফের 4 সঙ্গীকেও গ্রেপ্তার করেছে ডিআরআই। ঢিলছোড়া দূরত্বে আরও একটি ভাড়ার ফ্ল্যাটে থাকতো তারা। সেখান থেকেও উদ্ধার হয়েছে মাদক ও টাকা। ওই তৌসিফ, ওই ফিকি, ও এসে বলেছিল যে আমি নিচ্ছি, আমার কাছে ওরা কাজ করে, 3 জন ওরা থাকবে। ওরা জিম, আমার জিম আছে যোধপুর পার্কে, ওখানে ওরা ট্রেনার, তা ওরা 3 জন থাকবে। আমি সব কিছু দেখাশোনা করবো, মানে ভাড়া দেওয়া টাওয়া ওগুলো আমি সব কিছু করবো। কীরকম সিস্টেম ছিল, কিন্তু অনেক লোকের আসা যাসা ছিল ওখানে। মাদক দুনিয়ায় হাইড্রোপনিক উইড পরিচিত গরিবের কোকেন হিসেবে। বিশ্বজুড়ে থাইল্যান্ডের এই মাদকের চাহিদা ঊর্ধ্বমুখী। নেশার বাজারে থাইল্যান্ডে গাঁজার নাম ড্রো, কোকেনের 10 ভাগের 1 ভাগ দাম ড্রোর। ব্যাংকক থেকে ভারতে আসে থাইল্যান্ডের এই মাদক। কলকাতা থেকে উদ্ধার হয়েছে 3 ধরনের ড্রো। সাধারণ গাঁজার সঙ্গে হাইড্রোপনিক উইডের নেশার ক্ষমতা অনেকটা বেশি, ফলে রেপ পার্টি থেকে বিভিন্ন জায়গায় বাড়ছে হাইড্রোপনিক উইডের চাহিদা। গত 15 দিনে মুম্বাই, হায়দ্রাবাদ, ভুবনেশ্বর এয়ারপোর্টে পর ধরা পড়ে হাইড্রোপনিক উইড। তারপরে কলকাতাকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের চেষ্টা তৌসিফ তার চক্রের। মাদক যথেষ্ট দামি আর অনেকটাই রেয়ার, সুতরাং সেই জায়গাকে কাজে লাগিয়ে সেই কলকাতার একেবারে যারা ধনী ব্যক্তি তাদের এই মাদক দেওয়া হতো, আর কলকাতা থেকে বাইরেও মাঝে মধ্যে এই মাদক চলে যেত। এই পাচার চক্রে শিকড়ে পৌঁছতে ধৃতদের জেরার সঙ্গে আরও তথ্য তালাশ গোয়েন্দাদের। সুশোভন ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।